হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সুজয় স্যার। আজকে তোমাদের কিন্তু আমাদের রুটিন মাফিক আজকে কিন্তু প্রাকৃতিক ভূগোল, আর আগের দিন প্রাকৃতিক ভূগোলে পড়িয়েছিলাম বায়ুমণ্ডলের কিছুটা, আর আজকে মানে সেখানের মধ্যে বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে গ্রিন হাউস ছিল। আজকে কিন্তু আমাদের পরের পার্ট, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, মানে বায়ুমণ্ডলে যে বায়ুর যে চাপ সেটা, ঠিক আছে। আর তার আগের দিন তো জানো, তোমাদের এই ক্লাসের আগের দিন আমাদের আঞ্চলিক ভূগোল ছিল, সেখানে কৃষিকাজটা আমরা শেষ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি বায়ুমণ্ডলের চাপ বা মানে বায়ুর চাপ। প্রথমে বায়ুর চাপ জিনিসটা কি আগে একটু বলে দিই। অনেকে আমরা পাহাড় পর্বতে ঘুরতে যাই, যখন উঁচু জায়গায় ঘুরতে গেলে অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, মাথা ঘোরে, গা গোলায়। এই যে এইগুলো তো পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে বোঝা যায় না, কারণ এটা বায়ুর চাপের জন্য হয়। ওখানে বায়ুর চাপটা কম, তার জন্য এইগুলো হয়। কিন্তু তাহলে আমরা বায়ুর চাপ জিনিসটা ফিলটা তো করেছি ওই পাহাড়ি অঞ্চলে ঘুরে টুরে। এবার আজকে বলি বায়ুর চাপ কি। বায়ুর চাপ হলো এমন একটা জিনিস, আমরা তো পৃথিবীতে থাকি এবং এরকম ধরো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আছে, মধ্যাকর্ষণ টান আছে। সেই টানের ফলে যদি যে আমাদের যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীর মধ্যাকর্ষণ টানে আমাদের যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস থাকে। সেই গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে ঢোকামুখি হয়, মানে সংঘর্ষে সবসময় লিপ্ত হয়, ঠিক আছে। এই সংঘর্ষে লিপ্ত হলে যে বল প্রয়োগ হয়, লিপ্ত হওয়ার পরে যে বল প্রয়োগ হয়, সেটাই হচ্ছে বায়ুর চাপ। মানে এবার বায়ুর চাপ একটা নির্দিষ্ট আছে, সেই জন্য পৃথিবীর মধ্যাকর্ষণ টানে যে গ্যাসীয় অণুগুলো পরস্পর সংঘর্ষ হয়, সেই সংঘর্ষ প্রতি সমুদ্রপৃষ্ঠে প্রতি একক স্থানে যতটা বল প্রয়োগ হয় তাকেই বায়ুর চাপ বলা হয়। কথা মানে এটা যদি ভালো ভাষায় লিখতে হয়, ঠিক আছে। এবার এই বায়ুর চাপ আবার দুটো হয়, একটা উচ্চচাপ, একটা নিম্নচাপ, ঠিক আছে। এবার পরীক্ষায় দিল বায়ুর চাপ কেন পড়বো, বায়ুর চাপের গুরুত্ব কি, ঠিক আছে। বায়ুর চাপ কেন পড়বো, ওর গুরুত্ব কি বললেন আপনি। বায়ুর চাপ দুটো হয়, একটা উচ্চচাপ, একটা নিম্নচাপ। আসলে বায়ুর চাপের গুরুত্ব, বায়ুর চাপ না থাকলে বায়ু প্রবাহ হতো না। এই যে আমাদের বায়ু প্রবাহ হয় সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, ঠিক আছে। বায়ুর চাপ না থাকলে আমরা আবহাওয়ার পরিবর্তন হতো না, বৃষ্টি হতো না, এইগুলো হতো না। বায়ুর চাপের জন্যই মানচিত্র তৈরি হয়, আবহাওয়ার মানচিত্র বা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। এই আজকে বৃষ্টি হবে, এই তো 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেন? এইসব বায়ুর চাপের উপর নির্ভর করে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম বায়ুর চাপ কি জিনিস, ঠিক আছে। যে বায়ুর চাপের গুরুত্ব কি জিনিস সেগুলো আমরা বুঝলাম। এবার বায়ুর চাপ তো সব জায়গায় সমান না, বায়ুর চাপের একটা মাপক আছে, ঠিক আছে। 1013.25 MB মানে মিলিবার। বায়ুর চাপ মাপা হয় হচ্ছে মিলিবার এককে, হ্যাঁ, মিলিবার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্র মানে একক হচ্ছে মিলিবার, আর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বিজ্ঞানী টরিসেলি ব্যারোমিটার যন্ত্র প্রথম আবিষ্কার, তার নাম অনুসারে, মানে টরিসেলি ব্যারোমিটার ওনার নাম, আর তার থেকে টরিসেলি ব্যারোমিটার। আর এই ব্যারোমিটার যন্ত্রে পারদ থাকে লিকুইড হিসেবে, ঠিক আছে। তাহলে আমাদের বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। কিন্তু নির্ভুলভাবে যদি বায়ুর চাপ মাপা হয় সেটাকে বলা হয় 14 ব্যারোমিটার। যে 14 আবিষ্কার করেছিল বলে 14 ব্যারোমিটার। নির্ভুলভাবে কেন বলছি, কারণ এখানে ভার্নিয়ার স্কেল ব্যবহার হয়। ভার্নিয়ার স্কেল জানো, এক ভাগকে 100 ভাগে ভাগ করে, ঠিক আছে। এক ভাগকে 100 ভাগে ভাগ করে। তাহলে 14 ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপের নির্ভুল মাপার জন্য। এমনি বায়ুর চাপ মাপার যন্ত্র পরীক্ষা দিতে পারে। ব্যারোমিটার কি আবিষ্কার করেছিল? টরিসেলি। আরেকটা বায়ুর চাপ মাপক যন্ত্র আছে অ্যানোরেড ব্যারোমিটার। এই ব্যারোমিটারটা মধ্যে পারদ অত কিছু লিকুইড থাকে না, কিন্তু এই ব্যারোমিটারদের নির্ভুল মাপার জন্য ওই বাড়িতে বা ছোট ছোট যানবাহনে ব্যবহৃত হয়, বিশেষ করে নৌকা বা ছোট উড়ন্ত জিনিস, মানে যেগুলো হেলিকপ্টার টাইপের, সেগুলোতে বা ছোট বিমানে কিন্তু এই অ্যানোরেড ব্যারোমিটার ব্যবহৃত হয়। আরেকটা ব্যারোমিটার আছে ব্যারোমেট্রিক অল্টিমিটার। ব্যারোমেট্রিক অল্টিমিটার জানো, মানে অল্টিটিউড মানে উচ্চতা। কোনো বিমান বা প্লেন বা হেলিকপ্টার, সেখানে এই ব্যারোমিটার ব্যবহৃত হয়। এই হচ্ছে বায়ুর চাপ জিনিস,
এবং বায়ুর চাপে যাওয়ার মাপার যন্ত্রগুলো আমি কিন্তু পরপর বললাম, ঠিক আছে। তাহলে বায়ুর চাপের গুরুত্ব বললাম, বায়ুর চাপ কি বললাম, বায়ুর চাপ মাপার যন্ত্রগুলো আমরা কিন্তু বললাম। এবার কিছু আমাদের কিছু ফোনেও কিন্তু ব্যারোমিটার যন্ত্র ব্যবহার হয়, যেখানে আমরা যে জানতে পারি, যেরকম অ্যাপেল আইফোন, তারপরে স্যামসাং এর কিছু ফোনগুলোতে কিন্তু ব্যারোমিটার আছে, এবং সেখান থেকে আমরা কিন্তু আবহাওয়া বা চাপের কিছু, বায়ুর চাপের কিছু পেতে পারি, ঠিক আছে। এগুলো মুছে দিলাম। আমরা এবার জানবো বায়ুর একটা বড় প্রশ্ন এখান থেকে দেয়, বায়ুর চাপের তারতম্যের কারণ কি। মানে বায়ুর চাপের তারতম্যের কারণ, সব জায়গায় বায়ুর চাপ সমান না, বায়ুর চাপের তারতম্য মানে পার্থক্য কেন হয়, ঠিক আছে। সব জায়গায় বায়ুর চাপ সমান না, তাই বায়ুর চাপের তারতম্যের কারণ 5 বা 3 নম্বরে দিতে পারে, এরকম দেয়। প্রথম এরকম 3-4টে কারণ বা 5-7টা কারণে আমাদের বায়ুর চাপ সব জায়গায় সমান না। কথার কথা বলছে, আমাদের এখানে নিম্নচাপ, এখন বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে, আবার আমরা এখন চলে যাই লন্ডনে, বৃষ্টিপাত হচ্ছে না। সুতরাং সব জায়গায় সমান না, তাহলে চাপ উপর নির্ভর করে, গরম ঠান্ডার উপর নির্ভর করে বায়ুর চাপ হয়। যাই হোক, প্রথমে আমরা বায়ুর চাপের তারতম্যের কারণ প্রথম মানে যদি কারণ বলতে পারি, তাহলে হচ্ছে উষ্ণতা। উষ্ণতা এবং বায়ুর চাপের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে আসে। কেন হয়? উষ্ণ জায়গা মানে গরম হলে বাতাস গরম হলে প্রসারিত হয়, আলগা হয়, আলগা হয়ে হালকা হয়, হালকা হয়ে উপর দিকে উঠে যায়। তখন উপর দিকে উঠে গেলে নিচেরটা ফাঁকা হয়ে গিয়ে এখানে হচ্ছে বায়ুর চাপটা কিন্তু কমে আসে। তাহলে আলগা হয়, প্রসারিত হয়, ওজন কমে আসে। সেই জন্য উষ্ণতা যখন বাড়বে তখন ভাববে বায়ুর চাপ কমতে পারে। এবং যেখানে উষ্ণতা কম, ঠান্ডা জায়গা, সেখানে বায়ুর চাপ মানে ঠান্ডা হয়ে গেলে বায়ুর চাপ বেশি হয়। মানে বায়ু ভারী হয়ে উপর দিকে ওঠে মানে ঠান্ডা, ওখানে উচ্চচাপ আছে কিন্তু, হ্যাঁ। তাহলে উষ্ণতার উপর নির্ভর করে বায়ুর চাপের কিন্তু পার্থক্য হয়। 2 নম্বর আর একটা পার্থক্য হচ্ছে উচ্চতা। যত উপর দিকে উঠবে বায়ুর চাপ তত কমে। 1000 মিটার উচ্চতায় গেলে 12.6 মিলিবার বায়ুর চাপ কমে আসে, ঠিক আছে। তাহলে যত উচ্চতায় গেলে বায়ুর চাপ কেন কমে আসে? উঁচু স্থানে যত যাবে বায়ু প্রসারিত হবে, বায়ুর ঘনত্ব এবং ওজন দুটোই কম থাকে। আসলে মধ্যাকর্ষণ টান তো পৃথিবীর এর মধ্যে, এটা পৃথিবীর নিচের দিকটা যদি হয় এরকম, নিচের দিকটায় মধ্যাকর্ষণ টান বেশি থাকে, এবং মধ্যাকর্ষণ টান বেশি থাকলে বায়ুগুলো এখানে নিচের দিকে লেগে অবস্থান করছে, ঠিক আছে। তার জন্য ঘনত্ব বেশি, এখানে যত উপর দিকে যাবে ঘনত্ব কমতে থাকবে, ওজন কমতে থাকবে, অটোমেটিক্যালি বায়ুর ওখানে চাপ কম থাকবে। যেরকম দার্জিলিং এর বায়ুর চাপ কম বলে আমাদের হয় কি বলে নাম, বেশি বয়েল করার জন্য বা বেশি সিদ্ধ করার জন্য একটু বেশি তাপমাত্রায়, কম তাপমাত্রায় সিদ্ধ হয়। কিন্তু এই কম, যেরকম 100 ডিগ্রিতে আমাদের এখানে সিদ্ধ হয়, জল ফুটে বাষ্প হয়, ওদের এখানে 91 ডিগ্রি এরকম হয় কিন্তু, ঠিক আছে। তাহলে আমাদের বায়ুর চাপের তারতম্যের কারণ হচ্ছে উষ্ণতা, উচ্চতা দুটো গেল। 3 নম্বর হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প কি জিনিস? জলীয় বাষ্প কি জিনিসটা কি? বাতাসে যদি জলীয় বাষ্প থাকলে বায়ু নিম্ন হবে, জলীয় বাষ্প থাকলে বায়ু নিম্নচাপ হবে। কেন আমাদের এখানে এখন জলীয় বাষ্প বাতাসে বেশি আছে গরমকালে? তাহলে জলীয় বাষ্প বেশি আছে মানে নিম্নচাপ হচ্ছে, এই জন্য বৃষ্টি, ঝড় ইত্যাদি হচ্ছে। আবার শীতকালের ঠিক উল্টো কেস, জলীয় বাষ্প কম থাকছে, তার জন্য উচ্চচাপ বিরাজ করছে, বর্ষা টর্ষা বা ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না। কিন্তু এটা একটা জলীয় বাষ্প। জলীয় বাষ্প বাতাসকে নিম্নচাপে করে দেয়। পরের পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন বেগ যেখানে বেশি, এই যে আবর্তন, পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি, এবং বেশি হলে বাতাস, এখানকার বাতাস ছিটকে চলে যাবে, এবং বাতাস এখানে ছিটকে চলে গেলে এখানে বিক্ষিপ্ত হবে, বাতাসের ঘনত্ব কমে আসবে, অটোমেটিক্যালি নিম্নচাপ হবে। তাহলে পৃথিবীর আবর্তন বেগ যেখানে বেশি সেখানে নিম্নচাপ হয়। পৃথিবীর মেরু অঞ্চলে এটা হয়, ঠিক আছে। তারপরের পয়েন্ট হচ্ছে আমরা বলি জলভাগ, জল ও স্থলভাগের বন্টন। জলভাগ এবং স্থলভাগের বন্টন। আর একটা জিনিস জানবে, জলভাগ এর তুলনায় স্থলভাগ কিন্তু দ্রুত হারে গরম হয় এবং দ্রুত হারে শীতল হয়, দুটোই হয়। মানে যদি এইটা স্থলভাগ, এইটার নিচটা জলভাগ, এই স্থলভাগ যত তাড়াতাড়ি গরম হবে তত তাড়াতাড়ি শীতল হবে, কিন্তু জলভাগের আবার ওই পার্থক্য না, প্রসার নেই, ও যেরকম গরম সেরকম ভাবেই ঠান্ডা হয়, ঠিক আছে। সুতরাং
জলভাগ এবং স্থলভাগের মধ্যে দিনের বেলা স্থলভাগে নিম্নচাপ, এখানে উচ্চচাপ। আবার রাতের বেলা এটা তো ঠান্ডা হয়ে গেছে, তখন এই জায়গাটাই হচ্ছে উচ্চচাপ, এই জায়গায় নিম্নচাপ। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু জলভাগ স্থলভাগের বন্টনের উপর নির্ভর করে পৃথিবীর বায়ুর চাপের পার্থক্য হয়। তাহলে বায়ুর চাপের তারতম্যের কারণ উষ্ণতা, উচ্চতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন, আর হচ্ছে আমাদের জল এবং স্থলভাগের বন্টন। ঠিক আছে, এই হচ্ছে 5টা পয়েন্ট, 5 নম্বর বা 3 নম্বরে দিলে একটু করে নেবে। ঠিক আছে, এবার আসি আমরা বায়ুর চাপের নিয়ে। আরেকটা 2 নম্বরের প্রশ্ন এখান থেকে দেয়, সেটা হচ্ছে বায়ুর চাপ রেখা, বায়ুচাপ রেখা যেটা হয় সেটা, বায়ুচাপ রেখা হয় একটা, মানে সেটা হচ্ছে সমচাপ রেখা, সমচাপ রেখা। হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠের একটা নির্দিষ্ট সময়, পৃথিবী পৃষ্ঠের একটা নির্দিষ্ট সময়, ধরো আজকে 7টা বাজে, এখন এই 7টার সময় পৃথিবীর সমস্ত অঞ্চলে বায়ুচাপগুলো রিড নেওয়া হলো, সমান বায়ুচাপযুক্ত অঞ্চলকে একটা রেখার সাহায্যে দেখানো হলো, সেটাই হচ্ছে বায়ুচাপ রেখা। তাহলে একটা নির্দিষ্ট সময়ে পৃথিবী পৃষ্ঠের কোনো যে কটা স্থানের বায়ুচাপ সমান, সেই সমান জায়গাগুলোকে একটা রেখার সাহায্যে যোগ করলাম, যেন সমউষ্ণ রেখা। প্রতিটা স্থানের উষ্ণতা যদি সমান উষ্ণতাযুক্ত অঞ্চলকে একটা রেখার সাহায্যে যুক্ত করলে তাকে সমউষ্ণ রেখা। তাহলে একটা নির্দিষ্ট সময়ে সমান চাপযুক্ত অঞ্চলকে যে রেখার সাহায্যে যুক্ত করা হয় সেটা হচ্ছে সমচাপ রেখা। ঠিক আছে, এই সমচাপ রেখাগুলো কিরকম হয়? এরকম, মানে এই সমান্তরালে হয়। ঠিক আছে, উলম্বভাবে কিছু হয় না। ঠিক আছে, এইটা হচ্ছে সমচাপ রেখা। এবার সমচাপ রেখার হচ্ছে স্থলভাগ এবং জলভাগের মধ্যে পার্থক্য হয়। মানে যদি বলে সমচাপ রেখার গুরুত্ব, সেটা আমরা বলছি। দেখো, সমচাপ রেখার বা গুরুত্ব মানে বৈশিষ্ট্য যদি বলা হয়, তাহলে সমচাপ রেখাগুলো বললাম সমান্তরাল হয়, মানে সমস্ত রেখার মতো হয়। সমচাপ রেখাগুলো কোনো কোনো জায়গায়, বিশেষ করে স্থলভাগের দিকে, সমচাপ রেখাগুলো গোল আকৃতি হয়ে যায়। মানে এখানে চাপ 1, এখানে চাপ 1, এখানে চাপ 1, এখানে চাপ 1, এরকম ভাবে গোল তৈরি হয়ে যায়। তখন এইরকম গোল তৈরি হয়ে গেলে তখন তাকে সেল বা কোষ বলে, মানে বায়ু প্রেশার সেল বা কোষ বলা হয়। ঠিক আছে, এরকম দীর্ঘ আকৃতির, এরকম যদি বায়ুচাপ বলয় তৈরি হয় একটা, মানে সমান চাপযুক্ত অঞ্চলে একটা দীর্ঘ আকৃতির বায়ুচাপ বলয় হয়। এরকম দীর্ঘ আকৃতির বায়ুচাপ বলয় দুটো যদি হয়, একটা উচ্চচাপ, একটা নিম্নচাপযুক্ত, একটা নিম্নচাপযুক্ত অঞ্চল যদি তৈরি হয়, মানে বলয় আকৃতি, সমান চাপযুক্ত উচ্চচাপের একটা, একটা সমান চাপযুক্ত নিম্নচাপের এলাকা। নিম্নচাপযুক্ত হলে তাকে তখন বলা হচ্ছে থট, আর উচ্চচাপযুক্ত হলে তখন তাকে বলা হয় রিজ। মানে দীর্ঘ আকৃতি উচ্চচাপকে রিজ, আর দীর্ঘ আকৃতির নিম্নচাপ বলয়কে হচ্ছে থট বলা হয়। ঠিক আছে, এইটা তো আমরা বুঝলাম যে বায়ুর চাপ রেখা, বায়ুর চাপ রেখার কি বৈশিষ্ট্য কিন্তু আমরা বললাম। কিন্তু এই বায়ুর চাপ রেখা আমরা জানি সমান্তরাল হয়। ঠিক আছে, এই সমান্তরাল ব্যাপারটা যত দূরে হবে তত ভাববে রৌদ্র উজ্জ্বল জলবায়ু, মানে শান্ত আবহাওয়া, মানে ঝড় বৃষ্টি হবে না। আবার বায়ুর চাপ বলয়গুলো যত কাছাকাছি চলে আসবে ততভাবে দুর্যোগ, ঝড় বৃষ্টি এগুলো হতে পারে। বিশেষ করে সমুদ্রে এইগুলো কিন্তু আমরা লক্ষ্য করি, এই ব্যাপারটা। কিন্তু স্থলভাগে কিন্তু খুব ভালো করে বায়ুর চাপ বলয়গুলো দেখা যায় না। স্থলভাগে বায়ুর চাপ বলয়গুলো ভেঙে ছোট 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 কোষ বা সেলে পরিণত, ওই জন্য স্থলভাগে বা মহাদেশের মধ্যে এই বায়ুর চাপ বলয় বা কোষের সংখ্যা কিন্তু বেশি হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বায়ুর চাপ বলয় এবং বায়ুর চাপ, মানে বায়ুর চাপ সমচাপ রেখা এবং সমচাপ রেখাগুলোর কিন্তু আমরা বৈশিষ্ট্য পড়লাম। ঠিক আছে, এবার বায়ুর চাপ, এই যে বলয় আকৃতির বললাম, এই বলয় আকৃতির ভিতর করে পৃথিবীকে বায়ুর চাপ বলয়ে অনেকগুলো ভাগ করে দেয়। পৃথিবীর বায়ুর চাপ বলয়, পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতে পারে পৃথিবীর বায়ুর চাপ বলয়। ঠিক আছে, একটা জিনিস এরকম ভাবে যদি একটা গোল পৃথিবী আঁকি, যদি কথার কথা বলছে এটাই গোল পৃথিবী। হ্যাঁ, এটাই হচ্ছে পৃথিবীর গোলীয় অবস্থা। পৃথিবীর বায়ুর চাপ বলয় নিরক্ষীয়, এটাকে 7টা ভাগে ভাগ করা যায়। বায়ুর চাপ বলয় কি, তার বর্ণনা দাও, 5 নম্বরের প্রশ্ন। নিরক্ষীয়, নিম্নচাপ বলয়।
1 নম্বর, কর্কট ও মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর 2 মেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, এই নিয়ে কটা হলো আমাদের 7টা। দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখা 0 থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে হয়। কর্কটীয়, এটা হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি। মকরীয় 25 থেকে 30 ডিগ্রি উভয় অক্ষাংশে। সুমেরুবৃত্ত প্রদেশীয় 60 থেকে 70 ডিগ্রি। কুমেরুবৃত্ত প্রদেশীয় 60 থেকে 70 ডিগ্রি। ঠিক আছে, আর 2 মেরু 80 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এই নিয়ে 7টা আমরা চাপ বলয় খুঁজি। প্রথমে আসি নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই জায়গাটা কেন, এই জায়গাটা নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা বায়ুর চাপের কক্ষগুলো এখানে নিম্নচাপ, তার কারণ আসলে এই জায়গাটায় সূর্য তো এই পাশ দিয়ে লম্বভাবে কিরণ দেয়, আর এখানে জলভাগের পরিমাণটা বেশি, এবং জলভাগের পরিমাণটা বেশি হলে প্রতিদিন সূর্যতাপে জল বাষ্পীভূত হয়ে উপর দিকে থেকে নিচে পড়ছে, এবং জল বাষ্পীভূত হয়ে হচ্ছে মানে আর্দ্রতা আছে মানে জলীয় বাষ্প আছে, আর জলীয় বাষ্প থাকা মানেই হচ্ছে বায়ুতে, আমি বলেছি জলীয় বাষ্প থাকলে মানে নিম্নচাপ হতে পারে। আর প্রচুর রোদ মানে তাপ দেয়, তাপ দিলে বাতাস কী হয়, গরম হয়ে হালকা হয়, তাহলে এখানে নিম্নচাপ কেন্দ্র আছে। এই জন্য এই জায়গাটাই নিরক্ষীয় নিম্নচাপ কেন্দ্র। এছাড়া আরেকটা জিনিস আছে, এখানে আবর্তন বেগ বেশি। আবর্তন বেগ বেশি হওয়ায় কেন্দ্র বিমুখ বল মানে এখানে পৃথিবী ঘুরতে ঘুরতে কেন্দ্র বিমুখ হয়ে যায়, বাতাসগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে এপাশে ওপাশে ওপাশে ওপাশে। ঠিক আছে, মানে এইখান থেকে এইদিকে, এইখান থেকে এইদিকে, এইখান থেকে এইদিক চলে যায় উপর দিকে। সুতরাং এই জায়গায় তার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয় কেন্দ্র আবিষ্কার হয়েছে। এবার কর্কটীয় মকরীয়, এই জায়গাটা এটা হচ্ছে কর্কটীয়, এটা হচ্ছে মকরীয় অঞ্চল। এই কর্কটীয় মকরীয় অঞ্চল উচ্চচাপ বিরাজ করে। কেন উচ্চচাপ বিরাজ করে সারা বছর কর্কটীয় মকরীয় অঞ্চল? আমরা মূলত এর একটু দক্ষিণ দিকে থাকি, এরকম জায়গাটাই থাকি আমরা। এখানে উচ্চচাপ কেন? তার কারণ এই যে মেরু 2 নিরক্ষীয় অঞ্চলের থেকে বাতাসগুলো বললাম না, আবর্তন গতির ফলে বাতাস উপর দিকে উঠে যায়। নিরক্ষীয় অঞ্চল এই জায়গাটা এই পাশেই বলি, নিরক্ষীয় অঞ্চলে বাতাস আবর্তনের ফলে উপর দিকে উঠে বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হয়ে আবার নিচের দিকে এখানে এসে জমে। ঠিক আছে, ওই যে বাতাস গরম হয়ে হালকা উপর দিকে ওঠে, উপর দিকে উঠে ঠান্ডা হয়, শীতল হয়, এই জায়গায় জমে। আবার এইখান থেকে নিয়ে এখানকার থেকে নিয়ে এই জায়গায় জমে। আবার এই পাশে কোরিওলিস বল, এই যে সুমেরুবৃত্ত প্রদেশে কুমেরুবৃত্ত প্রদেশে, এই জায়গায় কোরিওলিস বলের প্রভাবে ঠিক একই ক্ষেত্রে বাতাস উপর দিকে উঠে বিক্ষিপ্ত হয়ে আবার এই জায়গায় চলে আসে। তার জন্য এই জায়গাটা সারা বছর একটা এই জায়গাটা সারা বছর উচ্চচাপ বিরাজ করে, কর্কটীয় এবং মকরীয় অঞ্চল। এবার সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশে ঠিক সেম জিনিস, সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। এখানে কোরিওলিস বলের কিন্তু একটা বড় প্রভাব আছে। ঠিক আছে, এই কোরিওলিস বলের প্রভাবে এখানে কিন্তু বাতাস বিক্ষিপ্ত হতে পারে না। এই জায়গায় বাতাস এই পাশে চলে আসে, মানে এখানে উচ্চচাপ থেকে এখানে নিম্নচাপ, এখান থেকে বাতাস এখান থেকে এখানে চলে আসে। আর এইখানে কোরিওলিস বলের প্রভাবে এখানে যেরকম হয় নিম্নচাপ কেন্দ্র, চারিদিক বাতাস উঠে বিক্ষিপ্ত হয়ে এই দিকে চলে আসে, এই দিকে চলে আসলো, সেই জন্য এখানে নিম্নচাপ হয়। আর এখানকার শীতল ঠান্ডা বাতাস এখানে চলে আসে, এই জন্য এই জায়গাটাই আমাদের নিম্নচাপ বিরাজ করে। আর আমরা জানি নিম্নচাপ উচ্চচাপ থেকে বাতাস কোন দিকে যায়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। আর 2 মেরু, এখানে তো সারা বছরই জানো শীতল আবহাওয়া বিরাজ করে, ঠান্ডা আবহাওয়া। এখানে বাতাস যত পারো বাতাস উপর দিকে উঠতে সহজে পারবে না। আর এখানে শীতল আবহাওয়া বিরাজ করে মানে তুষারপাত হয়, এখানে বাতাসের আর্দ্রতা মানে কম থাকে, তো সারা বছরই জমে থাকে। এই জন্য এই জায়গায় বাতাস ভারী হয়ে পড়ে থাকে, এই জন্য এখানে কিন্তু 2 মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে। এই হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলা, এবং বায়ুচাপকে কটা ভাগে ভাগ করা যায়, কেন বায়ুচাপ বলা, কোন জায়গায় কি, এই হচ্ছে আমার। তবে একটা জিনিস, বায়ুর চাপ কিন্তু পরিবর্তন হয়, এই চাপ বলায় বায়ুর চাপ বলয়ের পরিবর্তন হয়। ঠিক আছে, কিরকম পরিবর্তন হয় বলছি, দেখো বায়ুর চাপ। এবার আমরা জানি পৃথিবীর এই যে বায়ুর চাপ বলয় দেখছি না, এই বায়ুর চাপ বলয় কিন্তু পরিবর্তন হয়, বায়ুর চাপ বলয় পরিবর্তন হয়।
এই যে যেখানে আমরা যে অঞ্চলগুলোতে বলেছি বায়ুর চাপ বলয়, সেই চাপ বলয় কিন্তু পরিবর্তন হয়। চাপ বলয় পরিবর্তনশীল। কি করে পরিবর্তনশীল আমরা বলি, এই যে সূর্য এখানে অবস্থান করছে, যখন সূর্যের উত্তরায়ণ হয় পৃথিবী কি হয়, উত্তর গোলার্ধটা সূর্যের দিকে হেলে অবস্থান করে, তখন সূর্যরশ্মি কি হয় এই কর্কটীয় অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, এবং এখানে দিন বড় রাত ছোট। তাহলে এখানে দিন বড় হলে সূর্যতাপ বেশি হয়, এখানে গরমকাল হয়, এখানে গরমকাল হলে এখানে সূর্য বেশি তাপ দিলে এখানে কি হবে, এখানে হচ্ছে বাতাস হালকা হয়ে উপর দিকে উঠবে, হালকা হলে প্রসারিত হলে এখানে নিম্নচাপ হবে, এবং জলভাগের জন্য এখানে জলীয় বাষ্প আসবে, জলীয় বাষ্প আসলে এখানে বায়ুর চাপ বলয়গুলো, এখানে চাপগুলো নিম্নচাপগুলো এরকম বলয় আকৃতি করে অবস্থান করবে। একেই মৌসুমী অক্ষ বলে। আর এই মৌসুমী অক্ষের জন্য আমাদের এখন বৃষ্টিপাত হচ্ছে এই জন্য। আবার ঠিক একই কাজ যখন আমাদের এখানে শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে গরমকাল, তখন এই দক্ষিণায়ন হবে, তখন এই সূর্যতাপ কিন্তু এই দিকে নিরক্ষীয় অঞ্চলের এই মকরীয় অঞ্চলে, দক্ষিণ গোলার্ধের মকরীয় অঞ্চলে এরকমভাবে কিরণ দেবে। তখন এখানেও এরকম বায়ুর চাপ বলয় তৈরি হবে, গরম হয়ে উপর দিকে উঠবে, এবং এখানে জলভাগ বেশি থাকায় এর জন্য আরও বায়ুর চাপ বলয় বড় আকৃতির হয়ে যাবে, এখানে বৃষ্টিপাত হবে। এবং এইভাবে নিম্নচাপ এবং উচ্চচাপের কক্ষ মানে বায়ুর চাপ বলয়ের কক্ষ কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বায়ুর চাপ বলয় এবং পৃথিবীর বায়ুর চাপ বলয়কে কটা ভাগে ভাগ করে দেন, কিভাবে পরিবর্তন হলো, কি হলো, সমস্ত কিছু। এবার আমাদের একটা জিনিস এখানে পড়তে হবে, আরো দুটো প্রশ্ন মতো দেয় ছোট ছোট, সেই দুটো প্রশ্নগুলো হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেগুলো জানি আর কি, তার মধ্যে আমি বলি নিরক্ষীয় নিম্নচাপ বলয় পড়ানোর সময় ওখানে একটা জিনিস পড়ানো হয়নি, সেটা হচ্ছে ডোলড্রামস। ডোলড্রামস কি জিনিস? ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয়। ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয়। আমরা তো জানি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, বাতাস কি হয়, এখান থেকে বাতাস নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দিলে সূর্য রশ্মি এখানে পড়লো, বাতাস গরম হলো উপর দিকে উঠলো, গরম হয়ে উপর দিকে উঠে আবার এইভাবে নিয়ে আবার এখানে পড়লো, শীতল হয়ে আবার নিচের দিকে নাম। এইভাবে বাতাসের একটা এরকম সেল তৈরি হয়, মানে গরম হলো বাতাস উপর দিকে উঠলো, আবার শীতল হয়ে এইদিকে নিয়ে আবার নিচের দিকে নামলো, আবার আস্তে আস্তে এরকম করে সেল তৈরি হয়। বাতাসের সবসময় ঊর্ধ্বমুখী প্রবাহ দেখা যায়, কোনো সমান্তরাল বা পার্শ্ব প্রবাহ দেখা যায় না। এই জন্য এই অঞ্চলটাকে নিরক্ষীয় অঞ্চলটাকে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলা হয়। ডোলস কথার অর্থ হচ্ছে বোকা, আর রাম মানে হচ্ছে বোকা, আর রাম বা ড্রামস, ঠিক আছে, এইটা হচ্ছে খেয়াল। ঠিক আছে, এইটা পরীক্ষায় দেয়। তাহলে ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয় কি, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর